হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, রোজকার মতো আজকের ব্লগটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করছি। আশা করছি এই ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। আর দেখো, এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টা মতো। তো এই যে প্রথমেই চালটা ধুয়ে বসিয়ে দিলাম, কারণ ভাতটা হতে একটু বেশি টাইম লাগে। তো ভাতটা যতক্ষণে হবে ওইদিকে তখন অন্যান্য তরকারি সবজি এগুলো হয়ে যাবে। তো সেই জন্যই চালটা আগে ধুয়ে বসিয়ে দেওয়া। আর এদিকে দেখো, মা আগেই রাতের বেলা সবজিগুলো কেটে রেখেছিলেন, তো এগুলো এখন ধুয়ে নেব। তো আজকে হবে এই যে মিষ্টি কুমড়ো, গাজর এগুলো দিয়ে যে শীষ পালনগুলো হয়, মানে পালং শাকটা বড় হয়ে গেলে যেরকমটা হয় সেই পালং দিয়ে একটা তরকারি, মানে ঘ্যাট আর কি। তো ওই সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এটা বসিয়ে দেব। তো এই তরকারিটা হয়ে গেলে হাজব্যান্ড এটা দিয়েই রুটি খেয়ে নিতে পারবে। তারপরে আর কি মাছের ঝোলটা করব। আর প্রেশার কুকারে দিলাম কেন বলো তো, একটু তাড়াতাড়ি রান্না হবে। আর যেহেতু এই যে একটু ডাটা রয়েছে, তো ওটা খুব ভালোভাবে আর কি সেদ্ধ হয়ে যাবে। তো এই যে সবজিটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এখানে ওই যে 2টো রুটির মতো আটা মেখে নিচ্ছি। তো এই যে আটাটা আগে মেখে রাখলে দেখবে আটাটা অনেক সফট হয়। তো সেই জন্যই আর কি আটাটা মেখে রেখে দিব, তারপরে আর কি ওদিকে রান্নাবান্নাটা শুরু করব। তো সবজির মধ্যে ভাবছি একটু ডালের বড়ি দেব। তো সবজিটা তো সেদ্ধ হয়ে গেছে, আর এখন এই যে ডালের বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আমার এই ডালের বড়ি দিয়ে সবজি খেতে ভীষণ ভালো লাগে। তো এই দেখো, একটু তেজপাতা, 5 ফোড়ন আর একটু আদা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে ওই যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো জলে গুলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই যে সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তো যেহেতু প্রেশার কুকারে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই জন্য রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে এখন একটু ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই আর কি বড়িটা সেদ্ধ হয়ে এলে তরকারিটা নামিয়ে নেব। তো দেখো, তরকারিটা এখানে রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু হাজবেন্ডও চলে এসছে। তো এখন কিন্তু 9 করে ঘড়িতে ওই 7টা মতো বেজেই গেছে। তো হাজবেন্ডকে আগে খেতে দিয়ে দেব। আর আজকে জানো তো মাছের ঝোলটা এখনও হয়নি। তো হাজবেন্ড যতক্ষণে রুটিটা শেষ করবে ততক্ষণে আর কি মাছের ঝোলটা আমাকে করে দিতে হবে। আর আজকে জানো তো করব লাউ ডাঁটা দিয়ে মাগুর মাছের ঝোল। তো লাউ ডাঁটা যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, ওই জন্য মাছের ঝোলটা নিয়ে অত আর চাপ নেই। তো বসালেই আর কি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এদিকে দেখো, রুটিগুলো ভালো করে সেঁকে নিচ্ছি। আর এখন ওই যে তরকারিটা হয়েছিল ওটা দিয়ে আর কি হাজবেন্ডকে খাবারটা দিয়ে দেবো। তো হাজবেন্ড ওদিকে খাচ্ছে, আর এদিকে দেখো আমি মাছটাও ভাজতে বসিয়ে দিলাম। আর এই যে শিং মাছ, মাগুর মাছ এগুলো কিন্তু ভীষণ ফাটে। তো এই যে খুব সাবধানে আর কি মাছগুলো ভেজে নিলাম। আর জানো তো, এই যে সকাল সকাল উঠে রান্না বান্না করছি, এদিকে কিন্তু চোখে আমার ঘুমটা লেগেই রয়েছে। তো যেহেতু একটু রাত করেই আমাদের ঘুমানো হয়, তার উপরে আবার এই যে 5:30 বাজতে না বাজতেই উঠে পড়তে হয়। তো সেই জন্য ঘুমের ঘাটতিটা তো থেকেই যায়। তো দেখো, তেলের মধ্যে একটুখানি জিরে ভেজে তুলে নিলাম। এটাকে পরে ওই যে ক্রাশ করে দিয়ে দেব। আর এখন এই যে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো এই যে একবারে ফোড়ন দিয়েই আর কি তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর খুব তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যাবে। তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরেই আর কি ডালটা করতে হবে। আর টুকটাক কিছু রান্না থাকলে সেগুলো হচ্ছে শাশুড়ি মা পরে করে নেয়। আর এই রান্নাঘর থেকে বেরিয়ে আমি আবার তো উপরে গিয়ে বাবাইকে ঘুম থেকে তুলবো, ওকে স্কুলের জন্য রেডি করাবো, ওর টিফিন বানানো থাকে। আর জানো তো, হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে আমার কিন্তু তখনই রান্নাঘর থেকে বেরোনো হয় না। কারণ হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে আরও ডাল করতে হয়, সকলের জন্য চা করতে হয়, রান্নাঘর ক্লিন করতে হয়। তো এই সমস্ত করে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে ওই 8টা বেজে যায়। তো 8টার সময় গিয়ে বাবাইকে যদি ঘুম থেকে না তুলি, তাহলে কিন্তু ও স্নান করে রেডি হয়ে স্কুলে যেতে পারবে না। তো সেই জন্যই দেখো, নিচের রান্নাঘর থেকে কাজগুলো কমপ্লিট করে উপরে গিয়ে বাবাইকে তুলে ওকে স্কুলের জন্য রেডি করিয়ে ওর ব্যাগ গোছানো, টিফিন তৈরি করা, সমস্ত কিছু করে ও যখন ওই যে 10টা 15 সময় বেরিয়ে যায়, তারপরেই আর কি একটু ফ্রি হই। তো তখন ধীরে সুস্থে সকালের খাওয়া দাওয়াটা করে তারপরে একেবারে উপরে চলে আসি। উপরে এসে আমার ওই যতটুকু কাজ থাকে, ঘরদোর গোছগাছ করা, জামা কাপড় ধোয়া, ওগুলো করে আবার দুপুরবেলা খেতে আসি। দুপুরবেলা খেয়ে আবার উপরে গিয়ে 1 ঘন্টা বসতে না বসতেই আবারও বাবাই চলে আসে। বাবাই আসার পরে ওকে আবার খাওয়াতে খাওয়াতে সেই সন্ধ্যা 5টা। আর এখন যেহেতু ওই 5টার সময় সন্ধ্যা লেগে যায়, তো তখন না আমার আর রেস্ট করা হয় না। তো সেই কারণেই আর কি দিনের বেলা যে ঘুমোবো সেটা আর কিছুতেই হচ্ছে না। তো তার উপরে আজকে আবার রয়েছে অনেকগুলো কাজ।
তো সেগুলোও করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো ডালটা তো সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ওইদিকে বাবা মায়ের জন্য একটু চাও বসিয়ে দিলাম। আর এই যে ডালটা নামিয়ে নিলাম, এখন চাটাও ফ্লাক্সে রেখে রান্নাঘরটা ক্লিন করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। আর জানো তো, মাঝে যে এই কটা দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, তার কারণ হলো আমাদের বাড়িতে আমার বাবা এসেছিল আর আমার জেঠু। তো সেই জন্য ওনাদেরকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, ভীষণ আনন্দে কেটেছে ওই দিনগুলো আমার। রান্না বাড়া খাওয়া দাওয়া একেবারে জমজমাটি ব্যাপার ছিল। তো ভিডিও শ্যুট করে আর টাইমটা ওয়েস্ট করতে চাইনি। ওই দুটো দিন খুব ভালোভাবে এনজয় করেছি সকলের সঙ্গে। তো দেখো এদিকে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর ওই যে প্রেশার কুকারে একটা ডিম সেদ্ধ করেছি, ওটা হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য। তো বাবা রোজ সকালেই আর কি ডিম সেদ্ধ খান, তো সেই জন্যই আর কি একটা ডিম সেদ্ধ করে রেখে গেলাম, পরে আর কি মা ওটা গুছিয়ে নেবেন। তো এই দেখো রান্নাঘরটা এখন ক্লিন করে নিয়ে তারপরে আর কি উপরে চলে যাব। আর জানো তো, এখন যেন ঠান্ডাটাও যেন একটু কমে গেছে। আর এই দুদিন যে বাইরে কুয়াশাটা পড়ছিল সেটা কিন্তু আজকে একেবারেই নেই। এই যে 8টা মতো বাজে, এখন কিন্তু বাইরেটা বেশ ভালোই রোদ্দুর রয়েছে। তো তারপরে দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে, বাবাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো বাবাইকে স্কুলে পাঠানোর পরে আমার যেহেতু কোনো কাজ থাকে না, তো ভীষণ টায়ার্ড লাগছিল। তো আমি ওই ঘন্টাখানেক মতো ঘুমিয়ে নিয়েছি। আর এখন কটা বাজছে বলো তো? বাজছে ওই 1:45 মতো। আর জানো তো, ঘুম থেকে উঠে যখনই ভাবলাম যে ঘরটা একটু ক্লিন করে নিই, বিশেষ করে আমার বেডরুমটা একটু ডিপ ক্লিন করার ছিল, তো তখনই আর কি আমার মা ফোন করেছে। তো মায়ের সঙ্গে ওই 1 ঘন্টা মতো কথা বলার পর এদিকে আবার বাবা ফোন করেছে। তো বাবার সঙ্গেও কথা বলতে বলতে প্রায় আরও 1 ঘন্টা কেটে গেছে। তো তারপরে আর কি ফোনটা রেখে তখন দেখি ঘড়িতে ওই 1:45 মতো বাজছে। আর তখন থেকেই আর কি কাজটা শুরু করে দিলাম। তো বেশ অনেক দিনই হয়ে গেল আমার বেডরুমটাকে ডিপ ক্লিন করা হয়নি। আর এই উপর যতই ক্লিন করি না কেন, ডিপ ক্লিন যদি না করা হয় না, ভিতর থেকে সেই শান্তিটা আসে না। তো এই যে দেখো, আমি এই যে আগে উপরের সিলিং দেওয়াল এগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি, তারপরে আর কি কিভাবে আমার রুমটাকে ডিপ ক্লিন করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখে হয়তো অবাক হবে যে আমি কিভাবে বেডরুমটা ক্লিন করি। তো কি আর করার, যেই উপর ক্লিন করব কিন্তু ভিতরের দিকগুলো ক্লিন করব না, এটার তো কোনো মানে হয় না। তো সেই জন্যই আর কি সমস্ত ফার্নিচারগুলো সরিয়ে ফার্নিচারের পিছন দিকটা, তারপরে তলার দিকটা ভালো করে ক্লিন করে নেব। তো এই দেখো, যেই কথা সেই কাজ। তো এই যে এই ফার্নিচারটা এইভাবে সরিয়ে নিয়েছি, আর এটা সরাতেই দেখি ফার্নিচারের গা দিয়ে বেশ অনেক ধুলো ঝুল এগুলো রয়েছে। তারপরে ফার্নিচারের পিছনের যে দেওয়ালগুলো থাকে ওগুলোতেও কিন্তু অনেক মাকড়সার জাল ঝুল এগুলো আটকে থাকে। তো সবটাই আর কি ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপরে এই জায়গাগুলো আবারও কিন্তু মুছে নেব, তাহলে একেবারে ক্লিন হয়ে যাবে। তো ঝাড় দেওয়ার পরে যদি ধুলোটা না মোছা হয় তাহলে একটু না একটু ধুলো থেকেই যায়। তো ঝাড় দেওয়ার পরে যদি আবার জায়গাটা ভালো করে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু ধুলোটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। তো এই দেখো, এইভাবেই কিন্তু আমি ফার্নিচারগুলো সরিয়ে পিছন দিকটা ভালো করে ক্লিন করে নিই। তো এই কাজটা না করলে যেন সেলফ স্যাটিসফ্যাকশনটা আসে না। দেখো এতটা ধুলো রেখে কি করে আমি ঘরটা ডিপ ক্লিন করতাম। তো সেই জন্যই আর কি ফার্নিচারটা সরিয়ে পিছন দিকটা এই যে ঝাড় দিয়ে তারপরে আর কি মুছে নেব। তো চলো, আমি ঘরটা যতক্ষণে ক্লিন করছি ততক্ষণে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো ফার্স্টে কমেন্ট করেছে নার্গিস। তো নার্গিস লিখেছে, থ্যাংক ইউ দিদি, আজকে চা খেয়ে আবারও তোমার ব্লগ দেখছি। তো থ্যাংক ইউ এভাবে আমার পাশে থাকার জন্য। তারপরে লিখেছে, বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, আমিও বিরিয়ানি করব তোমার রেসিপি দেখে। তো জানো তো, আমিও কিন্তু যে খুব পারফেক্টলি বিরিয়ানি বানাই তা কিন্তু নয়। ওই বিরিয়ানি করতে করতে একটুখানি এক্সপিরিয়েন্সড হয়েছি, তো সেই থেকেই আর কি বিরিয়ানিটা তৈরি করি। কথাও আবৃত্তি থেকে দিদিভাই লিখেছে, হ্যাপি রিপাবলিক ডে, খুব সুন্দর বিরিয়ানি করলে, ভালো লাগলো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই। আর জানো তো, কিছুদিন হলো আমার ছেলে বিরিয়ানিটা ভীষণ পছন্দ করছে। তো ও তো এগুলো আগে মুখেই তুলতো না, তো এই মাস 6 হলো বিরিয়ানিটা ভীষণ পছন্দ করছে, তাই আর কি ওর জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা। তুলি দিভাই লিখেছে, আজ আমার ছেলে 3 বছরে পড়লো, আশীর্বাদ করো দিভাই আমার ছেলেকে, 26 জানুয়ারি ওর বার্থডে। থ্যাংক ইউ দিভাই ভিডিওতে কমেন্ট করার জন্য। আর তোমার ছেলের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। ও যেন খুব ভালোভাবে বড় হয়, খুব ভালো মানুষ তৈরি হয়, এই কামনাই করি।
রিয়েল ব্লগার মৌ দিদিভাই লিখেছে, তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি। তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও দেখার জন্য। আর আমিও তোমাদের জন্য কিছু কিছু ইনফরমেশন বলো, টিপস বলো, এগুলো আমার ভিডিওতে শেয়ার করে থাকি। এগুলো আমার যেমন কাজে এসেছে, আমি মনে করি এগুলো তোমাদেরও অনেক কাজে আসবে। হাজিরাস লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিদিভাই লিখেছে, রান্না করতে করতে তোমার ভিডিওটা দেখে নিলাম ফুল। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর তুমি যে রোজ আমার ভিডিও দেখে আমার ভিডিওতে একটা করে কমেন্ট রেখে যাও, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তারপরে কমেন্ট করেছে পূজা। তো পূজা লিখেছে, শিপ্তি তুমি ভিডিও দিতে দেরি করলে কেন? আমি চেক করে পাইনি, তুমি ভিডিওতে না আসলে ভালো লাগে না। মিস করি তোমার সাথে তোমার ভিডিও আর তোমার সুন্দর ব্লগ। ভালোবাসা রইল, ভিডিও দেখা শুরু করলাম। তো থ্যাংক ইউ বান্ধবী এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর ওই যে বললাম বাড়িতে আমার বাবা জেঠু এসেছিল, তো সেই জন্যই আর কি ওনাদেরকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো তাই আর কি নিয়মিত ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর এখন থেকে চেষ্টা করব আবারও আগের মতো নিয়মিত ভিডিও দেওয়ার। তো দেখো এখন হলো সন্ধ্যাবেলা। তো তখন তো ঘর মুছে ক্লিন করে চলে গেছিলাম। তো তারপরে আজকে জানো তো স্নান করতে করতে ওই 4টে বেজে গেছিল। তো 4টের সময় যেহেতু বাবাই চলে আসে, তো স্নানটা সেরেই আর কি বাবাইকে আনতে চলে গিয়েছিলাম। আর গিয়ে দেখি আমার আগেই আর কি শাশুড়িমা গিয়ে দাঁড়িয়ে আছেন। তো বাবাইকে এনে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে আমি নিজে খেয়ে এই যে এখন ঘরে এলাম। তো এখন ওই ঘড়িতে 5:30 মতো বাজছে। আর একটু পরেই যেহেতু হাজবেন্ড চলে আসবে, তো তাই ভাবছি তার আগে আর কি বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিই। তো দেখো একদিকে একটা সাদা রঙের বেডশিট পেতে নিলাম। আর এই যে এই ধরনের সলিড কালার কিন্তু আমার ভীষণ পছন্দ হয়। তো আরও অনেক জিনিসপত্র যেগুলো এদিক সেদিক করা রয়েছে সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেব। আর এই যে বেডশিটটার সাইডগুলো এইভাবে ঢুকিয়ে দিলে না বেডশিটটা একেবারেই ফিক্সড হয়ে থাকে। যখন খাট থেকে নামবো বা একটু নড়াচড়া করব, তখন কিন্তু বেডশিটের কর্নারগুলো একদমই বেরিয়ে আসবে না। বেডশিটটা ঠিক যেভাবে রাখবো ঠিক সেভাবেই থাকবে। তো দেখো বেডশিটটা যেহেতু একেবারেই সাদা, তো বেডটাকে একটু কালারফুল করার জন্য এখানে আমি দুটো ব্লু কালারের বালিশের কাভার পরিয়ে রেখে দিলাম। আর এইদিকে যে ব্ল্যাঙ্কেটটা ছিল ওটাকেও আজকে এই কাভারটা দিয়ে কাভার করে নিলাম। তো এইভাবে করে রাখলে না বিছানাটা দেখতে ভীষণ ভালো লাগে। আর এমনিতেও জানো তো ব্ল্যাঙ্কেটে যদি আমরা একটু কাভার দিয়ে ইউজ করি তাহলে কিন্তু ব্ল্যাঙ্কেটটা কম নোংরা হয়। আর ওই কাঁচা ধোয়াটাও একটু কম করতে হয়। তো এদিকে বেডটা গুছিয়ে নিলাম। আর এইদিকে যে ট্যাডিগুলো ছিল ওগুলোও আমি ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিচ্ছি। আর দেখো এইভাবেই কিন্তু আমি প্রতিবারই আমার বেডরুমটা সুন্দর করে ডিপ ক্লিন করে নিই। এতে করে ঘরটাও যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের মনটাও কিন্তু বেশ ফুরফুরে থাকে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।